সুপ্রিয় দর্শক, স্বাগতম জানাচ্ছি সর্বশেষ আপডেট বাংলা সংবাদে। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম, এরপর থাকছে বিস্তারিত। শুরুতেই জানিয়ে দেব বিএনপির ভরসায় থাকবে না আওয়ামী লীগ, প্রস্তুতি নিচ্ছেন নেত্রী হাসিনা। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারে ইউরোপীয় পার্লামেন্টে আবেদন। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব ইউনূসের টার্গেট ১৫ সেনা কর্মকর্তা, তলে তলে ঘুঁটি সাজাচ্ছেন সেনাপ্রধান। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে হরিলুট চালাতে বিএনপি নেতাদের পুনর্বাসন কেন্দ্রে পরিণত সিটি ও জেলা পরিষদ। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব জামায়াতের ষড়যন্ত্রে আতঙ্কিত বিএনপি, তারেকের একমাত্র ভরসা নেত্রী হাসিনা। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে তারেকের আমলে আইন শৃঙ্খলার চরম অবনতি, বাড়ি থেকে ধরে নিয়ে পিটিয়ে যুবককে হত্যা, গ্রেফতার ৩। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব হাসিনাবিহীন বাংলাদেশে জামায়াত নির্ভর বিএনপি সরকার। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব কিবরিয়া হত্যার নেপথ্যে রাজনৈতিক আধিপত্য, চাঁদাবাজি, কিলিং মিশনে ৬-৭ জন। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে যে কৌশলে যুক্তরাষ্ট্রকে বেকায়দায় ফেলছে ইরান। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এবং সর্বশেষ জানিয়ে দেব ইরান যুদ্ধে পাকিস্তান থেকে মিশর পর্যন্ত বাড়ছে মূল্যস্ফীতি। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। সুপ্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে শুনবেন বিস্তারিত। তার আগে ভিডিওটি ভালো লাগলে এবং সর্বশেষ আপডেট নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। বাংলাদেশের মূলধারার রাজনীতি দুই ভাগে বিভক্ত: ১. আওয়ামী লীগ, ২. আওয়ামী বিরোধী। বাংলাদেশে দীর্ঘকাল ক্ষমতায় ছিল আওয়ামী লীগ, ক্ষমতায় ছিল বিএনপিও। সময়ের হাত ধরে সবকিছু বদলে যায়। বাংলাদেশের রাজনীতির গতানুগতিক ধারার পরিবর্তন হয়েছে, বিশেষ করে ২৪-এর গণ অভ্যুত্থানের পর। জনগণের দ্বারা নির্বাচিত একটি সরকারকে সরিয়ে অবৈধ উপায়ে ইউনূস ক্ষমতা দখল করেন। মানুষ যে আশা নিয়ে ইউনূসকে ক্ষমতায় আসীন করেছিল, তাদের সেই আশা পূরণ হয়নি। উল্টে বাংলাদেশ সব দিক দিয়ে পিছনের সারিতে চলে গিয়েছিল। ফলে দেশবাসী চেয়েছিল দ্বিতীয় দফায় আরও একটি পরিবর্তন। সেই পরিবর্তনের হাত ধরে বিএনপি ক্ষমতায় আসীন হয়েছে, তারেক রহমান প্রধানমন্ত্রী হয়েছেন। অনেকে বলছে ১২ ফেব্রুয়ারির নির্বাচন ছিল একটি সাজানো নির্বাচন। সবকিছু আগে থেকেই সাজানো ছিল, দরকার ছিল একটা সিলমোহরের। ১২ ফেব্রুয়ারির নির্বাচন আসলে সেই সিলমোহরের কাজ করেছে। এই অবস্থায় আওয়ামী লীগ এবং হাসিনার ঘরোয়াপসির বিষয়টি নিয়ে ফের শুরু হয়েছে গুঞ্জন। তারেক রহমানকে একটি গণমাধ্যমের তরফ থেকে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা নিয়ে প্রশ্ন করা হয়েছিল। জানতে চাওয়া হয় দলটির বিষয়ে তার বা তার দলের অবস্থান কি। জবাবে তিনি আওয়ামী লীগের নাম উচ্চারণ করেননি, তবে জানিয়েছেন তিনি কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ ঘোষণার পক্ষে নন। কারণ আজ যদি তিনি কোনো একটি রাজনৈতিক দলকে নিষিদ্ধ ঘোষণা করেন, তাহলে আগামী দিনে তার দলকে অন্য কোনো দল নিষিদ্ধ ঘোষণা করবে না, তার নিশ্চয়তা কোথায়? এই বিবৃতির পর মনে হতেই পারে তারেক রহমান চাইছেন আওয়ামী লীগ দেশে ফিরুক। এর পিছনে বেশ কয়েকটি যুক্তিও উঠে আসতে শুরু করেছে। সেই যুক্তি নিয়ে পর্যালোচনা দূরে সরিয়ে রেখে আলোচনা করা যাক বাংলাদেশের জাতীয় রাজনীতিতে আওয়ামী লীগের প্রত্যাবর্তনের বিষয়টি। বাংলাদেশের রাজনৈতিক মহলে এখন একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে যে আওয়ামী লীগ কি বিএনপির ভরসায় রাজনীতি করবে? বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম জানিয়ে দিয়েছেন তারা আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তোলার পক্ষপাতী নন। অথচ নির্বাচনের প্রাক্কালে এই মির্জা ফখরুল ইসলাম আলমগীরের গলায় শোনা গিয়েছিল ঠিক উল্টো কথা। অনেকে এখন বলছেন আওয়ামী লীগের ভোট বিএনপির দিকে টানতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই কথা বলেছিলেন, আর ভোট মিটতেই ঝুলি থেকে বেড়াল বেরিয়ে পড়েছে। এর থেকে বোঝা যাচ্ছে অবৈধ ইউনূস সরকার তাদের মেয়াদ আরও বাড়িয়ে নেওয়ার জন্য তারেক রহমানকে ক্ষমতায় বসিয়েছেন। সমস্যা হল বাংলাদেশের রাজনীতি কোনোভাবেই আওয়ামী লীগকে বাদ দিয়ে হয় না। তবে কি তারেক সরকার ওই দলটির ওপর জারি করা নিষেধাজ্ঞা প্রত্যাহার করবে? বিশ্লেষকেরা বলছেন অবৈধ ইউনূস সরকারের নির্বাহী আদেশের কোনো মূল্য নেই, কারণ এই সরকার জনগণের ভোটে জয়ী হয়ে ক্ষমতায় আসীন হয়নি, তারা গোলেমালে ফাঁকতালে ক্ষমতা দখল করেছে। জুলাই অগাস্টের গণ অভ্যুত্থানের কারণে জাতীয় রাজনীতিতে যে শূন্যতা তৈরি হয়, ইউনূস সরকার সেই শূন্যস্থান দখল করে। বলা হচ্ছে বিএনপি সরকার আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা না তুললেও দলের কিছু যাবে না, কিছু আসবে না, কারণ আওয়ামী লীগ ক্ষমতায় না থেকেও মানুষের মনের গভীরে জায়গা করে নিয়েছে। হাসিনা সরকারের সবকিছু যে ঠিকঠাক ছিল তা নয়,
তবুও এত কিছুর পরেও হাসিনার শাসনমলে বাংলাদেশের সার্বিকভাবে উন্নত হয়েছে। আর বিএনপি ক্ষমতায় আসার ফলে যারা মনে করছে দেশে গণতন্ত্র ফিরে এসেছে তারা ভ্রান্ত ধারণার মধ্যে রয়েছেন। যদি তারেক রহমান হাসিনার দলের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিতেন তাহলে প্রধানমন্ত্রী পদে আসীন হওয়ার কয়েকদিনের মধ্যে ঘোষণা করতেন। বাংলাদেশে গণতন্ত্র ফেরার নতুন অঙ্গীকারের স্থিতিশীলতা ও টেকসইতা নির্ভর করবে তারেক রহমান কিভাবে এই গুরুত্বপূর্ণ কিন্তু এড়িয়ে যাওয়া সমস্যার বিষয়টি পরিণত করার মোকাবিলা করেন তার উপর। বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এবং রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের ওপর আরোপিত বিভিন্ন বিধিনিষেধ ও কথিত অবৈধ নিষেধাজ্ঞা প্রত্যাহারে ইউরোপীয় পার্লামেন্টের হস্তক্ষেপ কামনা করা হয়েছে। আজ ইউরোপীয় পার্লামেন্টের সদস্যদের সঙ্গে আয়োজিত এক অনলাইন সভায় এই আবেদন জানানো হয়। ইউরোপীয় পার্লামেন্ট সদস্য এহোয়ান ড্যানিয়েলসন এবং এভিন ইনচিরের সঙ্গে অনুষ্ঠিত এই সভায় আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ ও প্রবাসী প্রতিনিধিরা অংশ নেন। সভায় বক্তব্য রাখেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড হাসান মাহমুদ, সাবেক তথ্য প্রতিমন্ত্রী অধ্যাপক মোহাম্মদ এ আরাফাত, সুইডেন আওয়ামী লীগের সভাপতি ড ফরহাদ আলী খান, সাধারণ সম্পাদক জুবাইদুল হক সবুজ এবং সুইডেনের মূলধারার রাজনীতিক ও সুইডেন আওয়ামী লীগের সহসভাপতি ড হুমায়ুন কবির। সভায় বক্তারা দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরে বলেন, বাংলাদেশের বৃহত্তম ও প্রাচীনতম রাজনৈতিক দল আওয়ামী লীগের ওপর অগণতান্ত্রিক নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এছাড়া দলীয় নেতৃকর্মী ও সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর নিষ্ঠুর নিপীড়ন এবং উগ্রবাদী গোষ্ঠীর নজিরবিহীন উত্থান নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়। বক্তারা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে অবৈধ আখ্যা দিয়ে তাদের অধীনে অনুষ্ঠিত নির্বাচনকে প্রহসনমূলক হিসেবে অভিহিত করেন এবং এর বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নিতে ইউরোপীয় পার্লামেন্টের প্রতি আহ্বান জানান। সভায় আরও অভিযোগ করা হয় যে একটি নির্বাচিত সরকারকে অসাংবিধানিক পন্থায় উৎখাত করে জঙ্গিবাদী শক্তিগুলো দেশের গণতন্ত্রকে ধ্বংস করেছে। এরই ধারাবাহিকতায় গত 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত বিতর্কিত জাতীয় সংসদ নির্বাচনে দেশের একটি বিশাল জনগোষ্ঠী ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি এবং আওয়ামী লীগকে পরিকল্পিতভাবে অংশগ্রহণ থেকে বঞ্চিত রাখা হয়েছে। বক্তারা দাবি করেন, বর্তমান সরকার পূর্ববর্তী অন্তর্বর্তীকালীন প্রশাসনের ধারাবাহিকতা বজায় রেখে মুক্তিকামী জনগণের ওপর নির্যাতন, জেল জুলুম ও মানবাধিকার লঙ্ঘন করে চলেছে। পরিশেষে আওয়ামী লীগের ওপর থেকে সকল বিচারবিহীন ও কঠোর নিষেধাজ্ঞা অবিলম্বে প্রত্যাহার করে জনগণের মৌলিক অধিকার সুরক্ষা এবং বাংলাদেশে প্রকৃত গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় জরুরি পদক্ষেপ নিতে ইউরোপীয় পার্লামেন্টের দৃষ্টি আকর্ষণ করা হয়। আরও একবার আলোচনায় বাংলাদেশের 15 জন সেনা কর্মকর্তা। আমরা সকলেই জানি, আওয়ামী লীগ শাসনামলে গুম খুন সহ মানবতাবিরোধী অপরাধে 3 মামলায় হেফাজতে থাকা 15 সেনা কর্মকর্তাকে কারাগারে পাঠিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইসিটি। এই ঘটনায় উত্তাল হয়ে ওঠে গোটা বাংলাদেশ। এই 15 জনকে চাকরি থেকে বরখাস্ত করা হয়। বলা হচ্ছে এই সব কিছুই হয়েছে ইউনূসের নির্দেশে। তার জন্য ইউনূস সরকার বিশেষ অধ্যাদেশ জারি করে। 15 সেনা কর্মকর্তার দাবি ছিল, তারা যদি মানবতাবিরোধী অপরাধে লিপ্ত থেকে থাকেন তাহলে তাদের বিচার করতে হবে সেনা আইনে, কোনো সাধারণ আদালতে নয়। অনুসন্ধানে উঠে এসেছে, এই চক্রান্তে একাই ইউনূস নন। চক্রান্তে তার সঙ্গে হাত মিলিয়েছিলেন তার এক উপদেষ্টা আসিফ নজরুল। ইউনূসের ইচ্ছাতেই রাতারাতি বদলে যায় চার্জশিট। এই সেনা কর্মকর্তাদের আইনজীবীরা যাতে আদালতে সোয়াল করতে না পারেন তারও ব্যবস্থা করে রেখেছিলেন ইউনূস সরকার। ইতিমধ্যে এই আইসিটির বিরুদ্ধে তারিক সরকারের কাছে অভিযোগ জমা পড়েছে। সেই অভিযোগ খতিয়ে দেখার পর আইসিটিতে বড় ধরনের রদবদল ঘটায় বিএনপি সরকার। আইসিটির চিফ প্রসিকিউটর তাজুল ইসলামকেই সরিয়ে দেওয়া হয়েছে। গত সোমবার সরকারের তরফে বিজ্ঞপ্তি জারি করে এই রদবদলের কথা জানিয়ে দেওয়া হয়েছে। তাজুলের জায়গায় চিফ প্রসিকিউটর পদে নিয়োগ করা হয়েছে আইনজীবী মোহাম্মদ আমিনুল ইসলামকে। র্যাবের টাস্ক ফোর্স ফর ইন্টারোগেশন টিএফআই সেল ও ডিজিএফআই এর জয়েন্ট ইন্টারোগেশন সেল জেআইসি কর্তৃক গুম করে নির্যাতনের ঘটনায় প্রধান আসামি করা হয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। তিনি সব ধরনের গুম খুনের নির্দেশদাতা। 2 মামলার অভিযোগে শেখ হাসিনা সহ 28 জনকে আসামি করা হয়। 2 মামলায় কমন আসামি শেখ হাসিনা ও তার সাবেক নিরাপত্তা উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিক। 28 আসামির মধ্যে শেখ হাসিনা ছাড়াও রয়েছেন তার সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তার নিয়োগ পাওয়া গুম খুনে জড়িত নিরাপত্তা গোয়েন্দা সংস্থা ডিজিএফআই এর 5 জন সাবেক মহাপরিচালক সহ 23 জন সেনা কর্মকর্তা এবং 3 জন পুলিশ কর্মকর্তা। এর মধ্যে সেনাবাহিনীতে কর্মরত উচ্চ পর্যায়ের 4 জন কর্মকর্তা বিভিন্ন দপ্তরে এখনও বহাল আছেন।
পুলিশের ৩ জনের মধ্যে সাবেক আইজিপি বেনজির আহমেদ, র্যাবের সাবেক মহাপরিচালক খুরশিদ হোসেন ও ব্যারিস্টার হারুন অর রশিদ তারা পলাতক। মানবতাবিরোধী অপরাধে লিপ্ত থাকার অভিযোগে এই সেনা কর্মকর্তাদের সাব জেলে রাখার বিষয়টি পছন্দ করেনি পূর্বতন তদারকি সরকার প্রধান। এই প্রসঙ্গে তাজুল ইসলাম কি বলেছিলেন একবার দেখে নেওয়া যাক। তিনি বলেছিলেন, সেনাবাহিনীর গ্রেফতারের ক্ষমতা নেই, পরোয়ানা তামিল করবে পুলিশ। তাজুল ইসলামকে প্রশ্ন করা হয়েছিল সেনাবাহিনী তাদের ১৫ কর্মকর্তাকে গ্রেফতার করতে পারে কিনা। এই প্রশ্ন করা হলে তিনি না বলেছিলেন। সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের তিনি বলেন, এটা নিয়ে কোনো বিভ্রান্তির কোনো সুযোগ নেই। এই বিষয়ে সেনাবাহিনীর বিভিন্ন পর্যায়ের অফিসারদের অভিহিত করা হয়েছে, তারা গ্রেফতার করবে না। এই নিয়ে বাহিনীর সঙ্গে ইউনুস এবং তার সরকারের রীতিমতো ঠান্ডা লড়াই শুরু হয়। এই অভিযুক্ত সেনা কর্মকর্তাদের আইনজীবীরা উচ্চ আদালতে রিট করার প্রস্তুতি নিচ্ছিলেন। তার আগে তারা সেনাবাহিনীর শীর্ষ মহলে একটি আইনি নোটিশও পাঠায়। তাদের প্রধান যুক্তিগুলি ছিল ১৯৫২ সালের সেনা আইন অনুসারে তাদের বিচার করতে হবে। সেখানে আরও সেনা আইনের ৫৯ নম্বর ধারার উল্লেখ করে বলা হয়, হত্যা, নরহত্যা ও ধর্ষণ ছাড়া অন্য কোনো সিভিল অফেন্সের ক্ষেত্রে সেনা আইনেই করতে হবে। প্রসঙ্গত, মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সাবেক ও বর্তমান ২৪ জন সেনা কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। গত বুধবার ৮ অক্টোবর ট্রাইব্যুনাল এই নির্দেশ দেন। আগামী ২১ অক্টোবরের মধ্যে তাদের গ্রেফতার করে ২২ অক্টোবর ট্রাইব্যুনালে হাজির করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বলা হয়েছে। দেশের স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলো কি এখন দলীয় নেতাদের পুনর্বাসন কেন্দ্রে পরিণত হয়েছে? এই প্রশ্নটি এখন জোরালো হয়ে উঠেছে যখন সরকার সিটি কর্পোরেশনের পর দেশের ৪২টি জেলা পরিষদেও সরাসরি বিএনপি নেতাদের প্রশাসক হিসেবে নিয়োগ দিয়েছে। সমালোচকরা বলছেন, অকার্যকর স্থানীয় সরকারকে সচল করার দোহাই দিয়ে আসলে নির্বাচনের পথ রুদ্ধ করে দলীয় লুটপাটের ক্ষেত্র তৈরি করা হচ্ছে। ২০২৪ সালের আগস্টে রাজনৈতিক পট পরিবর্তনের পর এসব প্রতিষ্ঠানে সরকারি কর্মকর্তারা দায়িত্ব পালন করলেও গত ১৭ ফেব্রুয়ারি তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার গঠনের পর দৃশ্যপট দ্রুত বদলে যায়। এক সপ্তাহের মধ্যেই ঢাকা উত্তর ও দক্ষিণ সহ দেশের ১২টি সিটি কর্পোরেশনে এবং সর্বশেষ গত রোববার ৪২টি জেলা পরিষদে বিএনপি নেতাদের প্রশাসক নিয়োগ দেওয়া হয়। যাদের প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে তাদের অনেকেই গত সংসদ নির্বাচনে পরাজিত হয়েছেন অথবা দলীয় মনোনয়ন পাননি। ফলে রাজনৈতিক মহলে আলোচনা চলছে যে এসব নেতাদের সান্ত্বনা পুরস্কার বা পুনর্বাসন হিসেবে এই গুরুত্বপূর্ণ পদগুলো দেওয়া হয়েছে। ঢাকা দক্ষিণে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম এবং উত্তরে পরাজিত প্রার্থী শফিকুল ইসলাম খানকে নিয়োগ দেওয়া এর বড় উদাহরণ। ইনস্টিটিউট ফর প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্টের আইপিডির নির্বাহী পরিচালক আদিল মোহাম্মদ খান একে একটি কুপ্রথা হিসেবে অভিহিত করেছেন। তিনি বলেন, নির্বাচনের উদ্যোগ না নিয়ে দলীয় নেতাদের নিয়োগ দেওয়া ভালো ইঙ্গিত নয়। এটি জনগণের কাছে দায়বদ্ধতা নষ্ট করে এবং সেবা প্রাপ্তি থেকে জনগণকে বঞ্চিত করে। বিশেষজ্ঞরা মনে করছেন, সংস্কারের নামে স্থানীয় সরকারে দলীয় কর্তৃত্ব স্থাপন করার এই চেষ্টা আখেরে স্থানীয় নির্বাচনকে আরও বিলম্বিত করবে। নির্বাচিত জনপ্রতিনিধি ছাড়া এসব প্রতিষ্ঠানে স্বচ্ছতা ও টেকসই উন্নয়ন নিশ্চিত করা এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারেনি। বলা ভালো, তাদের অংশ নিতে দেওয়া হয়নি। পূর্বতন তদারকি সরকার বাংলাদেশ নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছিল আওয়ামী লীগের প্রতীক ফ্রিজড করার। ফলে স্থানীয় নির্বাচনেও যদি আওয়ামী লীগ অংশ নিতে না পারে তাহলে দলের অস্তিত্ব ঝুঁকির মধ্যে পড়ে যাবে। ইতিমধ্যে দলের একাংশের মধ্যে কিছুটা হলেও অসন্তোষ তৈরি হয়েছে বলে খবর। কারণ তারা ত্রয়োদশ সংসদীয় নির্বাচনের জন্য মানসিক দিক থেকে প্রস্তুত ছিল। শীর্ষ নেতৃত্ব থেকে তাদের উজ্জীবিত করা হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত তীরে এসে ডুবল তরী। এখন স্থানীয় নির্বাচনে অংশগ্রহণের মধ্য দিয়ে দলে অক্সিজেনের যোগান দিতেই হবে। এদিকে আবার জামায়াত নতুন সরকারকে অস্বস্তিতে ফেলতে একের পর এক কৌশল নিয়ে চলেছে। তারা যে কোনোভাবেই তারেক রহমানকে মসৃণভাবে সরকার চালাতে দেবে না তার একটা প্রমাণ কিন্তু জাতীয় সংসদের প্রথম অধিবেশনেই তারা সেটা স্পষ্ট করে দিয়েছে। রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু সংসদে প্রবেশ করার সঙ্গে সঙ্গে জামায়াতসহ বিরোধী দলের নেতারা প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ দেখাতে থাকেন। তারা দিতে শুরু করে সরকার বিরোধী স্লোগান। একসময় তারা সংসদ ওয়াকআউট করে। পরে জামায়াতের আমির সংবাদ মাধ্যমকে যা বলেছেন তার থেকে স্পষ্ট যে তারা বিএনপি সরকারকে খুব মসৃণভাবে চলতে দেবে না। জামায়াতের আমির শফিকুর রহমান তো তারেক সরকারের জাতির সঙ্গে বিশ্বাসঘাতকতার অভিযোগ তুলেছেন। কারণ বিএনপি জুলাই সনদ নিয়ে তাদের অবস্থান স্পষ্ট করে দিয়েছে। ফলে বিরোধী দল কিন্তু গোপনে একজোট হওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে, নেতৃত্ব দিচ্ছে জামায়াত।
এই অবস্থায় তারেক রহমান বা তার সরকারের কাছে একটাই রাস্তা খোলা রয়েছে, যে কোনো উপায়ে আওয়ামী লীগকে জাতীয় রাজনীতিতে ফিরিয়ে আনা। রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতে দুটি দল সম্পূর্ণ ভিন্ন মেরুর হলেও একটি ক্ষেত্রে তাদের মিল রয়েছে, দুটি দল গণতন্ত্রে বিশ্বাস করে। জামাত কখনোই বাংলাদেশের মূলধারার রাজনীতিতে প্রবেশ করতে পারেনি। সদ্য সমাপ্ত ত্রয়োদশ নির্বাচনের মধ্য দিয়ে তারা শুধু জাতীয় রাজনীতিতে প্রবেশ করেনি, তারা তাদের আগের অবস্থান থেকে নিজেদের আরও মজবুত করেছে। জামাত চাইছে একটি সমান্তরাল ক্ষমতার একটি কাঠামো তৈরি করতে। জামায়াতের রাগের কারণ তারা বিএনপির কাছে 12টি মন্ত্রক দাবি করেছিল। তাদের যুক্তি ছিল, আওয়ামী সরকারের আমলে জাতীয় পার্টি যদি বিরোধী দল থেকে মন্ত্রক পেতে পারে তাহলে তারা কেন পাবে না। তারাও এখন শেখ হাসিনার ফর্মুলায় চলতে চাইছে। এই জামাত ইউনুস আমলে প্রশাসনের ওপর তাদের প্রভাব খাটিয়েছিল, এখন তারা তারেক রহমান সরকারের ওপর প্রভাব খাটাতে চাইছে। রাজনৈতিক বিশ্লেষকেরা বলছেন, জামাত ক্ষমতায় থাকার স্বাদ পেয়ে গিয়েছে, তাই পূর্বতন সরকারের আমলে তারা যেমন সরকারের ওপর প্রভাব খাটিয়েছিল, তারা তারেক রহমান সরকারের ওপরেও প্রভাব খাটাতে চাইছে। এই অবস্থায় তারেকের পরিত্রাতা হয়ে উঠতে পারেন শেখ হাসিনা। তার কারণও রয়েছে, হাসিনার যে রাজনৈতিক অভিজ্ঞতা রয়েছে সেই রাজনৈতিক অভিজ্ঞতার সঙ্গে তারেক রহমানের রাজনৈতিক অভিজ্ঞতার তুলনা করা যায় না। হাসিনার রাজনৈতিক জীবন একাধিক উত্থান পতনের সাক্ষী। তারপরেও না হাসিনাকে বাংলাদেশের জাতীয় রাজনীতি থেকে মুছে ফেলা সম্ভব হয়েছে, না আওয়ামী লীগকে। তাদের সাইনবোর্ডে করে দেবে এমন ক্ষমতা কোনো রাজনৈতিক দলের নেই। কিন্তু বিএনপি সরকারের উপর জামায়াতের ক্ষোভ থাকার কারণ জুলাই সনদ। দলের বক্তব্য, সরকারে আসার আগে এই সনদ নিয়ে তাদের সঙ্গে ছিল বিএনপি, আর সরকারে আসীন হওয়ার পর তারা তাদের অবস্থান বদল করেছে। ফলে জামাত কোনো অবস্থাতেই সরকারকে 1 ইঞ্চি জমি ছেড়ে দেবে না, সেটা স্পষ্ট। এদিকে ভারতও কিন্তু বসে নেই। প্রয়াত জিয়ার প্রতি শ্রদ্ধা জানাতে পাঠিয়ে দেওয়া হয়েছিল জয়শঙ্কর এবং ওম বিড়লাকে। দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে গিয়ে জিয়ার প্রতি শ্রদ্ধা জানিয়ে আসেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। এদিকে আবার বাংলাদেশে একের পর এক আওয়ামী লীগের অফিস খুলতে শুরু করেছে। হাসিনা কর্মীদের মাঠে নামার কথা বলেছেন। কোনো প্রান্তেই কিন্তু সরকারের তরফ থেকে বাধা দেওয়া হচ্ছে না। এই সব দৃশ্য দেখে একটা বিষয় স্পষ্ট যে তারেক রহমান বুঝে গিয়েছেন তার পরিত্রাতা আসলে আওয়ামী লীগ সুপ্রিমো। ময়মনসিংহের গফরগাঁওয়ে রিকশাচালক যুবককে ধরে নিয়ে বাড়িতে আটকে রেখে বেধড়ক পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে 3 জনকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাতে এই হত্যার ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম আলম মিয়া, 30। তিনি উপজেলার পরশিপাড়া গ্রামের শহরউদ্দিনের ছেলে। গ্রেফতার ব্যক্তিরা হলেন আব্দুল কাদের, 55, মোহাম্মদ মাজাহারুল, 30 ও মোহাম্মদ ইমরান ইসলাম, 25। পুলিশ জানায়, উপজেলার গফরগাঁও ইউনিয়নের পরশিপাড়া গ্রামের বাসিন্দা আলম মিয়ার পরিবারের সঙ্গে প্রতিবেশী আমান মিয়া ও তার পরিবারের সদস্যদের দীর্ঘদিনের সীমানা সংক্রান্ত বিরোধ চলছিল। গতকাল বৃহস্পতিবার দুপুরে ওই বিরোধকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। ঘটনার এক পর্যায়ে আলম মিয়া প্রতিপক্ষ আমান মিয়ার মা আসিয়া বেগমকে মাথায় আঘাত করেন। এই ঘটনার জেরে আমান মিয়া ও তার পরিবারের সদস্যরা আলম মিয়াকে জোরপূর্বক তাদের বাড়িতে নিয়ে গিয়ে একটি কক্ষে আটকে রেখে বেধড়ক মারধর করেন। এর ফলে ঘটনাস্থলেই আলম মিয়ার মৃত্যু ঘটে। আলমের মৃত্যুর পর তার মরদেহ বাড়ির উঠানে ফেলে রেখে বাড়িতে তালা দিয়ে পালিয়ে যায় সবাই। পরে এলাকায় অভিযান চালিয়ে 3 জনকে গতকাল রাতেই গ্রেফতার করা হয়। এদিকে যুবককে ঘরে আটকে পেটানোর ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ওই ভিডিওতে দেখা গেছে এক তরুণের ডান হাতে একটি লাঠি, আরেক হাতে মোবাইলে ভিডিও কলে রয়েছেন এক ব্যক্তি। ঘরের মেঝেতে নেতিয়ে পড়ে থাকা আলম মিয়াকে আঘাত করা হচ্ছে। মাথায় বাড়ি দিছিলে বলেই আঘাত করতে থাকে। নিহত ব্যক্তির খালাতো ভাই মেহেদি হাসান বলেন, আমার খালাতো ভাইদের সঙ্গে প্রতিবেশীদের জমি নিয়ে বিরোধ এবং আলমের একটি রিকশা ভেঙে দেয়। গতকাল 11টার দিকে আলম প্রতিপক্ষ ওই ব্যক্তির মাকে আঘাত করে। এর জেরে বেলা 2টার দিকে বাড়ি থেকে তাকে ধরে নিয়ে যায়, যা কেউ দেখেনি। বিকেল 4টার দিকে আমার খালা নাসিমা আক্তার ছেলের খোঁজ শুরু করলে প্রতিবেশীর বাড়িতে আটকে মারধর করার খবর জানতে পারে। পরে সন্ধ্যায় জাতীয় জরুরি সেবা 999-এ ফোন করে সহযোগিতা চাইলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। তিনি বলেন, আমার খালাতো ভাইয়ের পুরো শরীরে আঘাত রয়েছে, পিটিয়ে তাকে হত্যা করা হয়েছে। ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন আব্দুল্লাহ আল মামুন বলেন, পূর্ব বিরোধের জেরে বাড়ি থেকে ধরে নিয়ে যুবককে ঘরে আটকে পিটিয়ে হত্যা করা হয়। মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় 3 জনকে গ্রেফতার করা হয়েছে। প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে। সরকারে আসীন একটি দলের অস্তিত্ব অনেকটাই নির্ভর করে বিরোধী দলের উপর। প্রশ্নটা হচ্ছে কিভাবে? নির্ভরতা শুধুমাত্র একটি দিক থেকে নয়, একাধিক দিক থেকে তারা জামায়াতের ওপর নির্ভরশীল। এই প্রসঙ্গে একটি ঘটনার উল্লেখ করতে হয়। 15 ফেব্রুয়ারি, রবিবার। সেদিন জামায়াত নেতা শফিকুর রহমানের বসুন্ধরায় গিয়েছিলেন তারেক রহমান। ঠিক তার 3 দিন আগে অনুষ্ঠিত হয় জাতীয় সংসদ নির্বাচন।
তারেক বসুন্ধরায় পৌঁছলে তাকে ফুল দিয়ে বরণ করেন শফিকুর রহমান সহ জামায়াতের অন্য নেতারা। এই সাক্ষাৎকার জন্ম দিয়েছিল বিতর্কের। বৈঠকের পর জামায়াতে আমির নিজের ভেরিফাইড ফেসবুক পেজে একটি ছবি পোস্ট করেন। ছবির ক্যাপশনে তিনি তারেক রহমানকে বাংলাদেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী বলে সম্বোধন করেন। বৈঠকে ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। জামায়াতের নেতাদের মধ্যে ছিলেন দলের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাদের ও সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের। ফেসবুকে জামায়াতে আমির লেখেন, তিনি আজ আমার আবাসিক কার্যালয়ে এসেছিলেন। তার এই আগমন আমাদের জাতীয় রাজনীতির জন্য এক ঐতিহাসিক মুহূর্ত। আমি তার এই আগমনকে স্বাগত জানাই। প্রত্যাশা করি সংলাপ ও দায়িত্বশীলতার মধ্যে দিয়ে এটি রাজনৈতিক পরিপক্কতা এবং পারস্পরিক শ্রদ্ধার এক নতুন অধ্যায় সূচনা করবে। জামায়াতে আমির আরও লেখেন, আমাদের আলোচনায় তিনি আশ্বস্ত করেছেন যে নির্বাচন পরবর্তী হিংসাত্মক ঘটনা এবং বিরোধী দলের কর্মী ও সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর যে কোনো হামলা রোধে তিনি কার্যকর পদক্ষেপ করবেন। আমি এই আশ্বাসকে সাধুবাদ জানাই। জাতীয় স্বার্থের বিষয়ে নির্বাচিত সরকারকে পূর্ণ সহযোগিতা করবেন জানিয়ে জামায়াতের আমির ফেসবুক পেজে লেখেন, আমরা আদর্শ একটি বিরোধী দল হিসেবে আমাদের সাংবিধানিক দায়িত্ব পালন করতে অঙ্গীকারবদ্ধ। সরকারের জনকল্যাণমূলক কাজে আমাদের অবশ্যই সমর্থন থাকবে, কিন্তু যেখানে সরকারের থেকে জবাবদিহির প্রয়োজন সেখানে আমরা সরকারের থেকে অবশ্যই জবাব আদায় করব। সেই সঙ্গে তার সংযোজন। আমাদের উদ্দেশ্য সংঘাত নয়, সংশোধন, বাধা দেওয়া নয়, পর্যবেক্ষণ। দেশের মানুষ এমন একটি সংবাদ প্রত্যাশা করে যা ন্যায় বিচার ও নাগরিক অধিকার রক্ষা করবে এবং স্থিতিশীলতার সঙ্গে রাষ্ট্রকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। প্রথমে আসা যাক বিরোধী দল হিসেবে তাদের দায়িত্ব পালনের প্রসঙ্গ। সংসদ অধিবেশনের প্রথম দিন বাংলাদেশ তো বটেই, কার্যত গোটা দুনিয়া দেখেছে তারা কী ভূমিকায় অবতীর্ণ হয়েছিল। রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর ভাষণের প্রতিবাদ করা থেকে শুরু করে জাতীয় সঙ্গীত পরিবেশনের সময় তাদের আসনে বসে থাকা। জামায়াত সম্পর্কে জনমনে ভালো ধারণা তৈরি হয়নি। তারপরেও কেন বলা হচ্ছে বিএনপি জামায়াতের উপর নির্ভরশীল? রাজনীতিতে সরকারে আসেন একটি দলের অস্তিত্বের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে জামায়াত। কারণ তারা শুধু প্রধান বিরোধী দল হিসেবে আত্মপ্রকাশ করেনি, সরকারের প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে আত্মপ্রকাশ করেছে। সংসদে তারা যত সরকারের বিরুদ্ধে সরব হবে, সরকারের পায়ের তলার মাটি ততই শক্ত হবে। এটা শুধু বাংলাদেশের জাতীয় রাজনীতির ক্ষেত্রেই নয়, সব দেশের জাতীয় রাজনীতিতে বিরোধী দলের ওপর নির্ভর করেই বেঁচে থাকে সরকারে আসেন একটি দল। কোনো কোনো মহল থেকে বলা হচ্ছে সরকারে যে দল আসীন হয়েছে এবং প্রধান বিরোধী দল হিসেবে যে দলটির আত্মপ্রকাশ ঘটেছে তাদের উভয়ের শত্রু কিন্তু একজন, আওয়ামী লীগ। আওয়ামী লীগ কিন্তু স্থানীয় সরকার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ব্যাপারে মনস্থির করে ফেলেছে। এই অবস্থায় সরাসরি না হলেও পরোক্ষভাবে দলটি জামায়াতের ওপর ভীষণভাবে নির্ভরশীল। অঙ্ক সে কথাই বলছে। প্রায় 4 সপ্তাহ ধরে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী কার্যত বন্ধ রয়েছে। এর ফলে বিশ্বব্যাপী তেলের বাজারে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে এবং এই অবস্থা কাটিয়ে ওঠার কোনো সুস্পষ্ট লক্ষণ দেখা যাচ্ছে না। উপসাগরে জাহাজগুলোর ওপর ইরানের হুমকি ও হামলা যাতায়াতের ঝুঁকি এতটাই বাড়িয়ে দিয়েছে যে এই সংকীর্ণ জলপথ দিয়ে প্রায় সকল যান চলাচল বন্ধ করে দিতে হয়েছে। এই জলপথ দিয়ে বিশ্বের প্রায় 20% তেল ও প্রাকৃতিক গ্যাস সরবরাহ হয়। সেই সঙ্গে বিশ্বের খাদ্য উৎপাদনের প্রয়োজনীয় সার সরবরাহের প্রধান পথও এই প্রণালী। জ্বালানি সংকট গভীর হওয়ার সঙ্গে সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই অবরোধ তুলে নেওয়ার জন্য কূটনৈতিক প্রচেষ্টার কথা বলছেন। পাশাপাশি মধ্যপ্রাচ্যে আরও হাজার হাজার সেনা মোতায়েনের পদক্ষেপও নিয়েছেন। তেলের ট্যাঙ্কারগুলোর জন্য সম্ভাব্য মার্কিন নৌবাহিনীর প্রহরার বিষয়টিও খতিয়ে দেখছেন তিনি। কিন্তু ইরান এখনও অনেক দিক থেকে সুবিধাজনক অবস্থানে রয়েছে। এর একটি কারণ হল তাদের অপ্রচলিত যুদ্ধপদ্ধতি, যার মধ্যে রয়েছে সস্তা ড্রোন ও সমুদ্র মাইন। আরেকটি কারণ তাদের ভৌগোলিক অবস্থান। এ দুটি বাস্তবতা একত্রিত হয়ে যুক্তরাষ্ট্র বা অন্যদের জন্য জাহাজ রক্ষা করা বা সামরিকভাবে প্রণালীটি সুরক্ষিত করাকে আরও কঠিন করে তুলেছে। আর এই নিয়ন্ত্রণ ধরে রাখা ইরানের জন্য লাভজনক। ইরানি কর্মকর্তারা বলেছেন প্রণালীটি দিয়ে কিছু ট্যাঙ্কারের নিরাপদ যাতায়াতের জন্য তারা মাশুল নেওয়া অব্যাহত রাখবেন। এর আগে 23 মার্চ লয়েডস লিস্ট ইন্টেলিজেন্স একটি প্রতিবেদন প্রকাশ করে জানায় অন্তত 2টি জাহাজ প্রণালীটি পার হওয়ার জন্য বিপুল পরিমাণ অর্থ প্রদান করেছে। ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ইসরায়েল যুদ্ধে বৈশ্বিক অর্থনীতিতে এরই মধ্যে ঝাঁকুনি লেগেছে। এতে সবচেয়ে ঝুঁকির মধ্যে পড়েছে বিশ্বের দক্ষিণের দেশগুলো। যুদ্ধের ফলে হরমুজ প্রণালী বন্ধ এবং পারস্য উপসাগরের আরব দেশগুলোর তেল ও গ্যাস স্থাপনায় হামলার জেরে সৃষ্ট জ্বালানি সংকটে এশিয়া, আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের উন্নয়নশীল দেশগুলোর অর্থনীতিতে বড় ধরনের ক্ষত তৈরি হয়েছে।
আমদানি করা জ্বালানির উপর নির্ভরশীল ও সীমিত অর্থনীতির দেশ, বিশেষ করে পাকিস্তান থেকে বাংলাদেশ ও শ্রীলঙ্কা এবং জর্ডান থেকে মিশর ও ইথিওপিয়ার নীতি নির্ধারকেরা সংঘাতের ফলে উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় প্রচণ্ড হিমশিম খাচ্ছেন। নিজেদের প্রয়োজনের ৮০% জ্বালানি উপসাগরীয় দেশগুলো থেকে আমদানি করে পাকিস্তান। কয়েক বছর ধরেই দেশটি অর্থনৈতিক সংকটে জর্জরিত। যুদ্ধের ফলে জ্বালানি সংকট সমাধানে ব্যবস্থা গ্রহণে নাজুক অবস্থায় রয়েছে ইসলামাবাদ। যুদ্ধ শুরুর কয়েক সপ্তাহের মধ্যেই পাকিস্তানের পেট্রোল ও ডিজেলের মজুত প্রচণ্ডভাবে কমে আসে। পরিস্থিতি মোকাবেলায় কর্তৃপক্ষ স্কুল বন্ধ করে দেয়, সরকারি দপ্তরে কর্মদিবস 4 দিনে নামিয়ে আনে, অর্ধেক সরকারি কর্মকর্তা কর্মচারীকে বাসা থেকে কাজের নির্দেশ দেয় এবং ব্যবসা বাণিজ্যের জন্য জ্বালানির অনুমোদন কাটছাট করে। গত সপ্তাহে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ জানিয়েছিলেন, ঈদ উল ফিতরের মধ্যে দেশজুড়ে পেট্রোল ও ডিজেলের দাম বাড়ানোর একটি প্রস্তাব তিনি নাকচ করে দেন। তিনি জানান, সরকার জ্বালানির অতিরিক্ত ব্যয় বহন করবে। এর আগে ইসলামাবাদ সরকার প্রতি লিটার পেট্রোল বা ডিজেলের জন্য 55 রুপি বাংলাদেশি 24 টাকা বাড়ানোর ঘোষণা দিয়েছিল। যদিও সরকারের ভর্তুকি জনসাধারণের জন্য সুরক্ষার কাজ করবে, কিন্তু যুদ্ধ প্রলম্বিত হলে জ্বালানির দাম বেড়ে পাকিস্তানের অর্থনৈতিক কার্যক্রম স্তব্ধ হয়ে যাবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। অপরদিকে বাংলাদেশ তার জ্বালানির 95% আমদানি করে। দেশটিতে কয়েকদিনের মধ্যেই জ্বালানির মজুত ফুরিয়ে যাওয়া শঙ্কা করা হচ্ছে। কিছু কিছু জেলায় রেশনিং সত্ত্বেও জ্বালানির অভাবে পাম্পস বন্ধ রয়েছে। এছাড়া মধ্যপ্রাচ্যের বৃহত্তম জ্বালানি আমদানিকারক দেশ মিশর সরকার বিদ্যুতের ব্যবহার কমিয়েছে। দেশটিতে সাধারণ দিনগুলো সব দোকান রাত 9টার মধ্যে এবং ছুটির দিনে রাত 10টার মধ্যে বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। ওয়াশিংটন ভিত্তিক সেন্টার ফর গ্লোবাল ডেভেলপমেন্ট সাম্প্রতিক বিশ্লেষণে জানিয়েছে, সংঘাতের ফলে সৃষ্ট জ্বালানি সংকটে পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা, জর্ডান, সেনেগাল, মিশর, অ্যাঙ্গোলা, ইথিওপিয়া ও জাম্বিয়া সবচেয়ে ঝুঁকিতে রয়েছে। এর ফলে দেশগুলোতে বিপুল হারে মূল্যস্ফীতি ঘটবে।